পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব ইকরাম কবির, আপনার কাছে ছিলাম, আপনি বলছিলেন যে আন্তদেশীয় যে গোয়েন্দা সংস্থার যে তথ্য আদান প্রদান, এটা খুব সহজ না। এটা সহজ না, শুধু বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে সহজ না। তার কারণ হলো যে আপনি যদি গতকালকে যে তিনজন ধরা পড়লো, তারপরে যখন দুপুরবেলা একটা প্রেস কনফারেন্স হলো পুলিশের পক্ষ থেকে, সেই প্রেস কনফারেন্সের প্রতিপাদ্য যদি আমি যদি মনোযোগ দিই, তাহলে বাংলাদেশের পক্ষ থেকে একটা বলার টেন্ডেন্সি ছিল যে শুধুমাত্র বাংলাদেশের জঙ্গিরাই বর্ধমানে বিস্ফোরণটা ঘটায়নি, সেখানে ভারতীয় জঙ্গিরাও সেখানে ইনভলভ ছিল। তাদের টোনটা ছিল, আমাদের টোনটা ছিল যে না, আমরা একা দোষী না, ভারতও দোষী, এরকম একটা। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু ভারত এক ঢালাওভাবে বাংলাদেশি জঙ্গিরা ভারতে বিচরণ করছে, তারা ওখানে বোমা ফোটাচ্ছে, এই ধরনের কথাবার্তা বলে আসছে। এটা ভেরি মাচ ক্লিয়ার। আপনার দেশে গিয়ে যদি বাংলাদেশ থেকেও কেউ করে থাকে, ও তো এমনি এমনি করে না, ওখানে তো ওদের নেটওয়ার্ক আছে। হ্যাঁ, ডেফিনেটলি নেটওয়ার্ক আছে। এখন আমাদের পক্ষ থেকে যেই জিনিসটা বাংলাদেশের একটু ক্লিয়ার হওয়া উচিত, যে যেই জঙ্গিগুলোর কথা বলা হচ্ছে তারা রোহিঙ্গা ছিল, আর কি বলা হচ্ছে যে তারা ওখানে একটা বাংলাদেশের সরকার বিরোধী একটা বাংলাদেশে আক্রমণ করার জন্য তারা একটা প্রস্তুতি নিচ্ছিল। তো এইসব কথাবার্তা যখন ভারতে ঘটে, তখন অনেকে মনে করেন যে এগুলো সব একটা কনস্পিরেসি থিওরি ইত্যাদি ইত্যাদি এইসব। তো আমরা মানে গত বেশ কিছু বছরে যদি তাকাই, তাহলে বাংলাদেশের জঙ্গিবাদের ইতিহাস আমরা যদি দেখি, সাধারণত দেখা যায় যে র্যাডিক্যালিজম, ধর্মকে কেন্দ্র করে বাংলাদেশের জঙ্গিবাদটা এবং বিভিন্ন দেশের জঙ্গিবাদটা শুরু হয়েছে। বাংলাদেশ ইজ সাচ এ ফার্টাইল কান্ট্রি ফর জঙ্গিবাদ, কারণ এখানে ধর্মকে ব্যবহার করা এত সহজ যে আমরা শুধুমাত্র কিছুদিন পর পর কয়েকজন জেএমবি গ্রেফতার করে কক্সবাজারে গিয়ে, বান্দরবনে গিয়ে, খাগড়াছড়িতে গিয়ে কিছু রোহিঙ্গা গ্রেফতার করে নিয়ে এসে আমরা কমপ্লেসেন্ট হতে পারবো না। আমাদের এই মনিটরিংটা আরও বেশি বাড়াতে হবে। যদি গোয়েন্দা লেভেলে, আমি একটু শেষ করি, যদি গোয়েন্দা লেভেলে আমার কোনো অসুবিধা হয়, তার কারণ হলো যে বাংলাদেশে আর ভারতের মধ্যে ক্রস বর্ডার মুভমেন্ট অনেক বেশি, সেখান থেকে জঙ্গি এখান থেকে ওখানে যাওয়াটাও খুব সহজ। তো এগুলো সব কিন্তু সমস্যা। এই সমস্যাগুলোর কারণে আমাদের একটা কনসার্টেড একটা পলিসি, একটা হোলিস্টিক একটা পলিসি নেওয়া দরকার এবং সারাক্ষণ মনিটরিং এর মধ্যে থাকা উচিত বলে মনে করি। জি, সেই মনিটরিংটা আসলে কি রকম হতে পারে? কারণ আপনি দেখছেন যে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে গিয়েছে, তারা আমাদের এখানে ঘুরে গিয়েছে। মনিটরিং বলতে আসলে আমি কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সহযোগিতার ব্যাপারে এখন কোনো ত্রুটি দেখছি না। আমি বলবো যে এখানে মায়ানমারকে ইনভলভ করা খুব জরুরি হয়ে গেছে এখন, কারণ বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যে রিলেশন হওয়ার কথা প্রতিবেশী হিসাবে, সেটা একদম ব্লক হয়ে আছে। সে ব্লক হওয়ার কারণে আমরা ওদেরকে বাধ্য করতে পারছি না বলে, ইন্টারন্যাশনালি আমরা ওদেরকে চাপ দিতে পারছি না বলে, যে রোহিঙ্গাগুলোকে তোমরা আমাদের দেশে কেন পাঠাচ্ছ। ইভেন তারা এখন সেন্সাস রিপোর্ট করছে, তালিকা করছে, বাঙালি বলছে। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, অন্য প্রসঙ্গে না, আমার দেশের ভেতরে যে রোহিঙ্গারা অলরেডি চলে এসছে, তারাই তো এখানে ইনভলভ হয়ে গেছে। তারা ইনভলভ হয়ে গেছে, তো আমি তো রোহিঙ্গাদের স্বীকারই করে না, ও তো স্বীকারই করে না, স্বীকার করে না বলে। শুনেন, রোহিঙ্গা এখন ওইদিক না, রোহিঙ্গা হচ্ছে এখন বললাম কাঁচা মাল। আপনার বাংলাদেশে যত জঙ্গিবাদ বিস্তার হবে, আপনি যে বলছেন যে আমরা অনুভূতি কিছু কাজ হবে না, অনুভূতি কাজ করার জন্য তো লোক লাগবে। আমার কাছে যতদূর ইতিহাস আছে, অর্থনৈতিক অবস্থা যতদিন খারাপ থাকবে আপনাকে কেনা সহজ। আমি হাতে বোমা তুলে মিয়ানমার বর্ডারে এবং বাংলাদেশ বর্ডারে যেই জঙ্গি তৎপরতা ছিল, সেটা হলো যে সেখানে আরাকানে আরএসও নামে একটা অর্গানাইজেশন ছিল, তারা জঙ্গিবাদী ছিল। মিয়ানমার সরকারের অনেকগুলো ছিল, এবং বাংলাদেশ সরকার থেকে তারা কিন্তু প্রথমে বাংলাদেশমুখী হয়নি, বাংলাদেশ থেকেই জঙ্গিরা গিয়ে তাদেরকে টেনে নিয়ে এসছে। আমার স্টেটমেন্ট, ওরা মায়ানমার থেকে বাংলাদেশে এসেছিল, দীর্ঘদিন বাংলাদেশে থেকে অপারেশন করেছিল। রোহিঙ্গাদের কিন্তু আমরা ব্যবহার করছি আমাদের এখানকার জন্য। না, আপনি সব উল্টাপাল্টা কথা বলছেন। না, উল্টাপাল্টা না। ওই রোহিঙ্গা অর্গানাইজেশন গুলো, যে মিলিটেন্ট অর্গানাইজেশন গুলো বাংলাদেশে ছিল, বাংলাদেশে খালেদা জিয়ার আমলে আগে 91-এ তারা এত বেশি তৎপরতা চালিয়েছে বাংলাদেশ থেকে, এবং সেই তৎপরতার ফলে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যে একটা অবিশ্বস্ততা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত মায়ানমার এবং বাংলাদেশ যদি বৈঠক হয়, প্রথমে উঠে যে তুমি তোমার সয়েলে আমার জঙ্গি তৎপরতা চালাচ্ছ, যেগুলো আমার দেশে এসে আমাদের করছে, আমাদের হামলা করছে। সো ওই একই ঘটনা ছিল ভারতের সাথেও। সেটা তো অনেক আগেকার ঘটনা। এখন তো আমি রেডিমেড জঙ্গি পেয়ে যাচ্ছি আমার ল্যান্ডের মধ্যে।
আমার তো ওই বর্ডার ক্রস আমার করতে ল্যান্ডে হচ্ছে আপনি না। যে পাচ্ছেন এই সেগুলো মিয়ানমারের সাথে আগে যে জিনিসটা দরকার সেটা হলো যে রোহিঙ্গা কাদের, এই প্রসঙ্গটা আগে দরকার। মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা আসলে কাদের আমাদের আমরা তো আরো জানি, কয়টা রোহিঙ্গা- দ্বিপাক্ষিক বিষয় আছে যেগুলো আসলে অমীমাংসিত এবং যেগুলো নিয়ে আসলে সত্যিকার অর্থে আসলে হয়তো একদম জমাটবদ্ধ হয়ে আছে, ওগুলি নিয়ে আসলে কাজ করা দরকার। কিন্তু জঙ্গির ক্ষেত্রে আপনি দেখেন যে জঙ্গিদের অর্থায়ন একটা বড় বিষয় ছিল। সেখানে একটা অভিযোগ ছিল যে আপনার কয়েকটি এনজিওর নাম এসেছিল যারা এই রোহিঙ্গা বিশেষ করে কক্সবাজারের যে জঙ্গিদেরকে আর্থিক অনুদান দিত, এরকম কিন্তু অভিযোগ ছিল। এই প্রেক্ষিতে আমি একটু বলতে চাই, গতকাল একটি মন্ত্রিসভায় একটি আইনের খসড়া অনুমোদন হয়েছে যেখানে এনজিওদের কার্যক্রমের নতুন আইন সংক্রান্ত। আপনার কি মনে হয় যে এর ফলে জঙ্গিদের ক্ষেত্রে যে অর্থায়ন সেটির একটা প্রভাব আমরা এই আইনের একটা ইসে দেখতে পাবো? আমি শুধু জঙ্গি না, এটা যে কোনো কার্যক্রমে আপনি বাংলাদেশে কাজ করবেন, আপনার রেজিস্ট্রেশন থাকবে না, আপনি রেজিস্ট্রেশন তো একটা থাকেই, এনজিও আছেই। ব্যুরোর সঙ্গে একটা একটা রেজিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের থাকে। রেজিস্ট্রেশন থাকে। হ্যাঁ। থাকছেই। আপনি অর্থ নেবেন, সেই অর্থগুলো কিভাবে ব্যয় করছেন সেই জিনিস, সেই অ্যাকাউন্টেবিলিটি গুলো থাকবেই। এখন দুই জায়গা থেকে ওনারা রেজিস্ট্রেশন নিচ্ছেন, একটা এনজিও ব্যুরো থেকে নিচ্ছেন, আর একটা জয়েন্ট স্টক, এটা কি বলে জয়েন্ট স্টক, জয়েন্ট স্টক যেটা কোম্পানি কোম্পানি, যেটা সেই জায়গা থেকে নিচ্ছেন। এই দুই জায়গা থেকে নিয়ে আপনি কার্যকর, ইভেন আপনি বড় বড় বাংলাদেশে অনেক বড় এনজিও আছে, আমি নাম বলবো না, অনেক বড় সেন্টার আছে, তারা কিন্তু কোথাও নাই, তারা এনজিও না, সেন্টারও না, তারা কিন্তু খুব ভালোভাবে চালাচ্ছে। এবং এতে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। না, আপনি কারো কাছে অ্যাকাউন্টেবিলিটি না, এবং আপনি টাকাও পাচ্ছেন এবং বিদেশি পার্ট হিসাবে এখানে কাজ করছেন। সো এগুলো একটা লাইনে আনা অবশ্যই দরকার আছে। এবং লাইনে আনতে গিয়ে আবার সরকারের যদি ইল মোটিভ থাকে, যে ওরা যদি সরকারের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন তুলে, সরকারের দুর্নীতি নিয়ে কথা বলে, সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলে, সেই জন্য ওদেরকে আবার শাস্তি করবেন, এই নীতিতেও যাওয়া উচিত না। বাট এটা দরকার অবশ্যই আছে যে তাদেরকে একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে নিয়ে আসা। কিন্তু এনজিওদের বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকাও তো অনেক। এনজিওদের ভূমিকা অনেক, কিন্তু সেই জিনিসটা তো আমরা ওরকম ভাবে আমরা টের পাই না। যেমন ধরেন আপনি যদি গ্রামীণ ব্যাংকের কথাই বলেন কিংবা ব্র্যাকের কথা বলেন, স্পেসিফিক্যালি যদি আমি কি মানে এনজিও রেজিস্ট্রেশন থেকে অন্য কোনো সাবজেক্টে চলে যেতে পারি, তার কারণ হলো যে এনজিওরা এখন বাংলাদেশে সবচেয়ে বড় যেই কাজটি করে সেটি হলো যে মাইক্রো ক্রেডিট। মাইক্রো ক্রেডিট দিয়ে আমরা একটা নোবেল প্রাইজ পেয়েছি। সেই মাইক্রো ক্রেডিট দিয়ে, এই মাইক্রো ক্রেডিটই বিশ্বের বিভিন্ন জায়গায় রেপ্লিকেটেড হচ্ছে, এটা সব কথা সত্যি। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশের এই এনজিও তৎপরতা দিয়ে অনেক উপকার হয়েছে, আমি একটা উদাহরণই যদি দেই যে মাইক্রো ক্রেডিট, আমি বিভিন্ন জায়গায় সাংবাদিক হিসাবে অনেক জায়গায় ঘুরে দেখেছি যে মাইক্রো ক্রেডিট আদতে একটা চক্রের মধ্যে মানুষকে ফেলে দেয়। 5,000 টাকা আমি লোন নিচ্ছি, লোন নিয়ে আরেকটা ব্যাংক থেকে লোন নিচ্ছি, সেই লোন এখানে এনে দিচ্ছে, আবার আরো একটা ব্যাংক থেকে নিচ্ছে, মানে একটা চক্রকারে ঘুরছে, চক্রাকারে ঘুরছে। আমি আমার মেয়ের বিয়ের জন্য আমি লোন নিয়ে আসছি, আমাকে লোন দিচ্ছে 5,000 টাকা লোন দিচ্ছে, কিন্তু ওইটা দিয়ে আমি আমার মেয়ের বিয়ের যৌতুক দিচ্ছি, এই ধরনের ঘটনা। তারপরে যখন লোন রিকভারি, উল্টাও তো আছে, অনেকে এই লোন নিয়ে স্বাবলম্বী হয়েছে, সেই উদাহরণও তো আছে। তাহলে ছোট লোন কেন, বড় লোন দেই না কেন? আমি বড় লোন দেই না কেন? এনজিও গুলোর যে কার্যক্রম, সেই কার্যক্রমে যতটা না যাদের জন্য এরা কাজ করছে তারা উপকৃত হচ্ছে, তার থেকে যারা চালাচ্ছে তারা বেশি উপকৃত হচ্ছে। তাদের তারপরে এনজিও অ্যাক্টিভিটি যদি বলেন যে অনেক উপকার হয়েছে আমাদের, আপনি একটা এনজিও একটা প্রজেক্টের জন্য যেই পরিমাণ টাকা দাতার কাছ থেকে নিয়ে আসে কিংবা নিজেরা তোলার, সেখানে আপনি বাজেটটা দেখবেন যে সেখানে প্রকৃতপক্ষে ওই প্রজেক্টের পিছনে কত পার্সেন্ট পয়সা খরচ হচ্ছে, আর গাড়ি, স্যালারি ইত্যাদি ইত্যাদি কত পার্সেন্ট পয়সা খরচ হচ্ছে। এক্সপার্টের পিছনে অনেক টাকা বরাদ্দ থাকে, কনসালটেন্টের পিছনে বড় বড় পয়সা খরচ হচ্ছে। এখন আসলে আমাদের একটা সময় আসছে, শুধু রেজিস্ট্রেশন না, এই এনজিওদের দ্বারা আমাদের দেশের আসলে কি উপকার হচ্ছে সেইটাও দেখা দরকার। আমি আরেকটা উদাহরণ, আপনার সময় আছে আমি একটু আরেকটা বলি, খুব সংক্ষেপে বলবেন। নন ফর্মাল এডুকেশন, আমি যদি ডেভেলপমেন্টের কথা বলি, এক সময় আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা, আমার আনুষ্ঠানিক শিক্ষা দিয়ে আমি কিছু করতে পারছি না, আনুষ্ঠানিক নন ফর্মাল এডুকেশন দিয়ে আমি করবোটা কি? নন ফর্মাল এডুকেশনে আমি একটা পর্যায়ে ক্লাস 7 না 8 না 5 6 এ গিয়ে আমি ওই বাচ্চাটাকে আর কোনো সব সুযোগ থেকে বঞ্চিত করছি। সে কিন্তু তারপরে আর পড়ে না, নন ফর্মাল এডুকেশন ওই ক্লাস 5 পর্যন্ত। তারপরে কেউ কি ওইটা নিয়ে রিসার্চ করেছে যে আসলে ওই ক্লাস 5 পার হয়ে সে ফর্মাল এডুকেশনে ঢুকতে পারছে